শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র সহ্য করবে না তেহরান, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের ঘোষণা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী বলেছে তারা আইন মেনে কাজ করে। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি, রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেরকম আলোচনা শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক বার্তায় এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, যদি আলোচনার উদ্দেশ্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেরকম কোনো আলোচনা অনুষ্ঠিতই হবে না। ইরানের স্থায়ী মিশনের বার্তায় আরও বলা হয়েছে, ইরান এমন কোনো আলোচনা বসবে না যেখানে হোয়াইট হাউস এই দাবি করতে পারে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখন অর্জিত হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সেজন্য সম্ভাব্য উদ্বেগ প্রশমন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, তার দেশ নিজস্ব সক্ষমতা ও শক্তির উপর নির্ভরশীল বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা কোনো চিঠির জন্য অপেক্ষা করবে না। তিনি রোববার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠানোর দাবি করার দুদিন পর কলিবফ এই মন্তব্য করলেন। ট্রাম্প তার সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে বসতে চান। একই সঙ্গে আলোচনায় না বসলে ইরানকে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সম্পর্কে কলিবফ বলেন, অভ্যন্তরীণ খাতে ইরানের বহুমুখী সক্ষমতা রয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইরান এমন একটি অবস্থানে পৌঁছাতে সক্ষম যেখানে শত্রুদের সামনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিল তেল আবিব। গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে গাজার ২০ লাখ মানুষ ইসরায়েলের চরম বর্বরতার নতুন শিকার। গতকাল এক ভিডিও বার্তায় কোহেন বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষে গাজায় আর একদিনও যেন হামাসের অস্তিত্ব না থাকে তা নিশ্চিত করতে আমাদের হাতে যা কিছু আছে তার সবই আমরা ব্যবহার করব। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে শুরুতেই গাজায় পানি বিশুদ্ধকরণ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল সরকার বলেছে, তারা গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না।
শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে, যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অনিয়মের মাধ্যমে ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট ৮টি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল। আজ বিকেলে তৃণমূল ভবনে গিয়ে গাছফুল শিবিরে যোগ দেন তিনি। একই সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দলে যোগদান করেন বিজেপি নেতা শ্যামল মাইতিও। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী মণ্ডল বলেন, বিভাজনের রাজনীতি চলছে, দেখতে পাচ্ছে মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। তৃণমূলে যোগ দেওয়ার কারণ সম্পর্কে তাপসী হলদিয়ার উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তোলেন তিনি। বলেন, ওর মাধ্যমে আমাকে কোণঠাসা করা হচ্ছিল, বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি টিভি আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত ওই ফ্যাশন শোর কিছু ছবিতে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র্যাম্পে হাঁটতে দেখা গেছে। এর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পবিত্র রমজান মাসে এ ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার
আশ্বাস দিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ছবির একটি পোস্ট শেয়ার করে তিনি সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুক বলেছেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজায় আটক একজন আমেরিকান ইসরায়েলি পণবন্দির মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। হামাস নেতার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা তাহের আল নোনো এ খবর জানিয়ে বলেছেন, কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে এসব আলোচনা হয়েছে। আল নোনো বলেন, দ্বৈত পাসপোর্টধারী একজন বন্দির মুক্তির বিষয়ে দোহায় কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, আমরা মার্কিন প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছে যে এই আলোচনার ভিত্তিতে বন্দীদের মুক্তি দিতে আমাদের আপত্তি নেই। যে পণবন্দীকে নিয়ে আমেরিকা হামাসের সঙ্গে আলোচনা করেছে তার নাম ইদান আলেকজান্ডার। সে ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈন্য। তাকে গাজায় হামাসের হাতে আটক সর্বশেষ জীবিত আমেরিকান ইসরায়েলি পণবন্দী বলে মনে করা হয়। হামাস নেতা নোনো আরও বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি কিভাবে পুরোপুরি বাস্তবায়িত করে এই যুদ্ধের অবসান ঘটানো যায় তা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে ইতিবাচক উপায়ে আলোচনা করেছি। ইহুদিবাদী ইসরায়েলের সকল পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে তথ্য জানিয়ে বলেছে, ইসরায়েলি পরমাণু স্থাপনাগুলোকে IAEA এর আইনের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার ভিয়েনায় IAEA এর এক বৈঠকে ওই সংস্থায় নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল হাম্মাদি এই আহ্বান জানানোর পাশাপাশি তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ করার চুক্তি বা NTP স্বাক্ষরে বাধ্য করার দাবি তোলেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।